দুদিনের সফরে দুবাই পৌঁছলেন প্রধান উপদেষ্টা। অংশ নেবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। নতুন বাংলাদেশে বিশ্ববাসীকে যুক্ত হওয়ার আহ্বান। শহীদ কাশেমের মরদেহ কাঁধে নিয়ে মিছিল ছাত্র জনতার। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি, বিভিন্ন স্থানে বিক্ষোভ। দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। ক্ষমতা ধরে রাখতে জুলাই অভ্যুত্থানে কেড়ে নেওয়া হয় ১৪০০ মানুষের প্রাণ। জাতিসংঘের প্রতিবেদন, র্যাব ও এনটিএমসির বিলুপ্তির সুপারিশ। কুষ্টিয়া স্কোয়াশের অসাতীত ফলন, বাজার দর কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন কৃষকরা। সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। পরীক্ষামূলক আমি একটু করেছিলাম, তাতে আমি দেখছি যে অল্প টাইমের মধ্যে এই ফসলটা খুবই লাভজনক। প্রচুর ফলন, যদি ৫০০ টাকা মনেও বেজি তবু একটা চাষির পোষায়া যাবে। ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। উৎপাদন খরচ বাড়ার দাবি, আমদানি না করার আহ্বান। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকাল, আপনাদের সাথে আছি মারজানা শুক্তি। এবার জানাবো বিস্তারিত খবর। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আজাদ মজুমদার সহ একটি প্রতিনিধি দল। বুধবার দুবাই স্থানীয় সময় রাত 11টা 2 তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসাইফ আল হামুদি উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সন্ধ্যা 7টা 45 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সামিটে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এবার সম্মেলনে বিশ্বের অন্তত 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। এদিকে নিপীড়নমূলক শাসন এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ইতালির রাজধানী রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFADর গভর্নিং কাউন্সিলের 48তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, IFADর 48তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটি রেকর্ড করা ভিডিও সম্প্রচার করা হয়। বক্তব্যে ডক্টর ইউনূস বৈশ্বিক দারিদ্র্য ও বৈষম্য কমাতে অবদানের জন্য IFADকে অভিনন্দন জানান। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে IFADর 4 দশকের সহযোগিতা, বিশেষ করে কৃষি ও জলবায়ু খাতে সমর্থিত প্রকল্পগুলোর প্রশংসা করেন। জলবায়ু স্থিতিস্থাপক অবকাঠামো ও টেকসই কৃষি অনুশীলন সহ বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। গাজীপুরে আওয়ামী লীগের হামলায় শহীদ আবুল কাশেমের মরদেহ কাঁধে নিয়ে মিছিল করেছে ছাত্র জনতা। বুধবার রাতে শহীদ মিনারে জানাজা শেষে কাশেমের মরদেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেন তারা। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। একই ইস্যুতে গাজীপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া ও কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও গায়েবানা জানাজা হয়েছে। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। বুধবার রাত 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করেন ছাত্র জনতা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 5 আগস্টের পর আওয়ামী লীগ এবং বিপ্লবীরা একসঙ্গে এদেশে থাকতে পারে না। দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। যাতে করে যারা কখনোই ফেসিবাদী হয়ে উঠবে, যারা গণতন্ত্রকামী, তারা যদি ফেসিবাদী হতে চায়, যারা মুসলিম, তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। এদিকে তার মৃত্যুর খবরে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করার আহ্বান জানান। সবাই চাই ছাত্রলীগ, আওয়ামী লীগ
বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। এই ঘটনায় বুধবার রাতে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আবুল কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শত শত মানুষ। জানাজা শেষে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করা হয়। যেই সংগঠন জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ভাইকে আহত করেছে, সেই সংগঠন বাংলাদেশে আর কোনো রাজনীতি করার অধিকার রাখে না। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত 10টায় কলেজ মোড় থেকে মিছিল বের করে শহীদ মিনার গিয়ে সমাবেশ করেন। আপনারা নিজেদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হন এবং এই সংগঠিত হওয়ার মাধ্যমে আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী সংগঠন এই বাংলার জমিনে এখনো ঠিকানা গেড়ে রয়েছে, এদের প্রত্যেকটি ঠিকানাগুলোকে বুলডোজার এবং পারলে বোমা দিয়ে উড়িয়ে দিতে হবে। কুষ্টিয়াতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। গাজীপুরে 7 ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত হন আবুল কাশেম। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পতিত শেখ হাসিনার সরকার জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে নৃশংসভাবে হামলা চালায়, যেখানে প্রাণ হারান প্রায় 1400 নিরীহ মানুষ, যাদের 12 থেকে 13% শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের স্বাধীন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে দমন পীড়নের চিত্র। প্রতিবেদনে র্যাব ও এনটিএমসি বিলুপ্তি সহ অর্ধশত সুপারিশ আসে। এ প্রতিবেদনে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। জুলাইয়ের ঢাকা তখন মিছিলের শহর। ক্ষমতার আঁকড়ে রাখা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে উত্তাল রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে নৃশংস পথ বেছে নেন শেখ হাসিনা। তবে শেষ চেষ্টা করেও রক্ষা হয়নি। 5 আগস্ট পালাতে বাধ্য হন তিনি। জুলাই আগস্টের বর্বরতা বাংলাদেশে পরিদর্শন করে সাক্ষী হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের টিম। সেই তদন্তের রিপোর্ট বুধবার বিশ্ব দরবারে তুলে ধরে সংস্থাটি। তদন্তে এসেছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অন্তত 1400 মানুষ, যাদের 12 থেকে 13%ই শিশু। বিক্ষোভ দমনে ব্যবহার করা হয় তাজা বুলেট আর শটগান। So following the student-led protests in Bangladesh, ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের অনুরোধের ভিত্তিতে আমরা 16 সেপ্টেম্বর জাতিসংঘের স্বাধীন তদন্ত টিম বাংলাদেশে পাঠাই। ওই দলে ফরেনসিক চিকিৎসক, অস্ত্র বিশেষজ্ঞরা ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ বিক্ষোভের স্থান ঘুরে দেখেছেন। যা ঘটেছে তা আন্তর্জাতিক অপরাধও হতে পারে। 114 পৃষ্ঠার প্রতিবেদনে এসেছে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত হয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। সহিংসতার তদন্ত করতে যেয়ে আহত, তাদের পরিবার, চিকিৎসক সহ 250 জনের বক্তব্য নেয় জাতিসংঘ। প্রতিবেদনে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। মানবাধিকার সমুন্নত রাখতে র্যাবকে এবং এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘ। এ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, নৃশংস প্রক্রিয়ায় ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত অনুসন্ধানে দেখেছি ছাত্র জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল ক্ষমতাচ্যুত সরকার। বিক্ষোভ দমনের কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক নেতৃত্ব, ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে, তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেফতার, আটক এবং নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। সুপারিশে তিনি বলেন, এ বিষয়ে সহায়তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। বাংলাদেশের বর্তমান আইনগত প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ ও স্বল্পতা আছে। আমরা এই ইস্যুগুলো নিয়ে সরকারের সঙ্গে কাজ করব। আন্দোলনের সময় শিশু সহ অনেক নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছিল। তাদের জন্য ভিকটিম সেন্টার স্থাপন করতে হবে। ক্ষতিপূরণ প্রদান সহ প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কখনো সংগঠিত না হয় সে লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশে এমন ঘটনা আগে ঘটেনি বলেও দাবি করেন ভলকার তুর্ক।
আইন শৃঙ্খলা বাহিনীকে গঠনমূলক কাজে ব্যবহারের সুপারিশ এসেছে ওই প্রতিবেদনে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এভিডেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, এটি ব্যবহারে কোনো আইনি জটিলতা নেই। এছাড়া এটি ঐতিহাসিক প্রমাণ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। সবচাইতে বড় যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ যখন এই বিষয়ে তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে এবং তারা গ্রাউন্ড লেভেলে তদন্ত করে কিন্তু এই রিপোর্টটা দিয়েছে। সুতরাং এই রিপোর্টটা সরাসরি এভিডেন্স হিসেবে আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করতে আইনত কোনো রকমের জটিলতা নেই এবং এটা অসম্ভব গুরুত্ববহ একটা তথ্য ঐতিহাসিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে। আমরা যে তদন্তটা করছি তার সাথে কিন্তু তারা আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছেন তার সাথে সাদৃশ্য আছে। আমরা যে ধরনের এভিডেন্স পেয়েছি, জাতিসংঘ আজকে যা প্রকাশ করেছে তা মূলত একই রকমের কথা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে আইএমএ জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শককালে তিনি একথা বলেন। এদিকে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশে অন্তত 700 থেকে 800 আয়নাঘর রয়েছে। মোহাম্মদ সাকিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা 3টি আয়নাঘর ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা, জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। তিনি আরো বলেন, ন্যায় বিচার নিশ্চিত করাকে প্রাধান্য দিচ্ছে সরকার। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় পড়ে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স, তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। এদিকে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সারা দেশের প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে। প্রফেসর ইউনূস প্রত্যেকটা স্পটে গিয়েছেন, প্রত্যেকটা আয়নাঘর যেই লোকেশনে যতগুলো আয়নাঘর ছিল প্রত্যেকটা স্পটে ঘুরে ঘুরে দেখেছেন। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800 এবং এইটা আরো বের হচ্ছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ক্যানভাস ছোট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমের দিকে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যথায় বিপ্লব বেহাত হওয়ার শঙ্কাও জানান তিনি। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, দেশে অস্থিতিশীলতা, অনৈক্য তৈরির অপচেষ্টা চলছে, তা মাথায় রেখে ধরে রাখতে হবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। যত দ্রুত সম্ভব এগোতে হবে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে। বিস্তারিত জানবো সাইফুর রিপনের প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক ঐক্য। ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ধরে রাখা জরুরি বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এখানকার জনতা এবং ছাত্ররা মনে করতেছে আগামী দিনেও যারা নির্বাচন পরবর্তীতে দীর্ঘ সংস্কার কথা বলছেন সেই জায়গায় একটা আস্থার সংকট দেখা দিচ্ছে। নেতারা বলেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে অন্তর্বর্তী সরকার হোঁচট খাবে। এখনো পর্যন্ত একদিকে ঝুঁকে পড়ার যে প্রবণতা, এই প্রবণতা সরকারের জন্য ভালো লক্ষণ না, দেশের জন্য ভালো লক্ষণ না। ঐক্যমতের সমঝোতার জন্য বরঞ্চ নতুন চ্যালেঞ্জ, নতুন সংকট তৈরি করতে পারে। নতুন দল যারা করবেন তাদেরকে বলি, জনগণের ভেতর থেকে দলের জন্ম দেন, ক্ষমতার ছায়াতলে নয়।
দেশের চলমান উত্তাপ উত্তরণে মানুষের দৃষ্টি নির্বাচনের দিকে নেয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারের উচিত এখন তার ক্যানভাসটাকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা, বাজার দর এবং নির্বাচনের দিকে ধাবিত হওয়া, না হলে বৃহৎ বিপ্লব না হয়ে যায়, কারণ রেভলিউশনের পরে কাউন্টার রেভলিউশন হয়। দেশে এখনো কোনো সংকট তৈরি হয়নি দাবি করে সামনে যাতে নতুন করে তৈরি না হয় তার জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা মাথায় রেখে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। যেহেতু পতিত স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে, অপারেট করছে, ভাষণ দিচ্ছে, আমাদের এই যে ইয়াং ছেলেপিলেরা রিয়্যাক্ট করছে, আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না। তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার এবং সেটার ফায়দা তারা নেয়ার। এইটুকু আমরা বুঝলেই হবে, এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে। অনেকগুলো বিষয়তে গ্রেটার কনসেনসাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে, এবং সেজন্য অতি অবশ্যই দরকার একটি নির্বাচন এবং নির্বাচিত সংসদে সেটা আলোচনার মধ্য দিয়ে সংবিধানে সেগুলো সংশোধিত হতে পারে। গণতান্ত্রিক উত্তরণে সবাইকেই কিছুটা ছাড় দিতে হবে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা ঐক্যবদ্ধ করতে চাই এবং এই জন্যে সবার আগে আপনার মননের মধ্যে আসতে হবে, এই জন্যে আমাকে অনেক কিছু ছাড়তে হতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিদেশি সবজি স্কোয়াশ চাষে ভালো ফলন পাচ্ছেন কুষ্টিয়ার কৃষকরা। এক একটি গাছে প্রায় 15 থেকে 20টি করে স্কোয়াশ পাচ্ছেন তারা। গত বছর ভালো ফলন ও দাম পাওয়া বিদেশি সবজি চাষে ঝুঁকেছেন অনেকেই। এবার বাজার দর কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন তারা। এদিকে চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রণোদনা সহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত জানবো। কুষ্টিয়ার সীমান্ত ঘেঁষা দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুরা গ্রামের কৃষক এনামুল হক এবছর 15 কাঠা জমিতে আবাদ করেছেন রানার জাতের উচ্চ ফলনশীল শীতকালীন বিদেশি সবজি স্কোয়াশ। গত বছর 7 কাঠা জমিতে আবাদ করে ভালো ফলন ও দাম পাওয়ায় এবছর বাড়িয়েছেন আবাদ, ফলনও হয়েছে ভালো। ব্যাপারীরা ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছে বিদেশি এ সবজি স্কোয়াশ। এবছর দাম কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন বলে জানান কৃষক এনামুল। পরীক্ষামূলক আমি একটু করেছিলাম, করাতে তাতে আমি দেখছি যে অল্প টাইমের মধ্যে এই ফসলটা খুবই লাভজনক ফসল। এনামুলের দেখাদেখি একই এলাকার আরও বেশ কয়েকজন কৃষক এবছর আবাদ করেছেন বিদেশি সবজি স্কোয়াশ। তাদের জমিতেও ফলন হয়েছে ভালো। প্রতিটি স্কোয়াশের ওজন হয়েছে 500 গ্রাম থেকে 1 কেজির মতো। বাজারে অন্যান্য শীতকালীন সবজির দাম পড়ে গেলেও প্রতি কেজি স্কোয়াশ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি। দেখা দেখি আমি করেছি, ফলন ভালো হয়েছে, গতবার বিক্রি করছে ভালো দামে। টুকটাক আরো করছে মানুষ, দেখা দেখি এরকম প্রচুর ফলন। যদি 500 টাকা মনও বেজি তবু একটা চাষির পুষায়া যাবে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় 31টি উপজেলায় তরুণ উদ্যোক্তা তৈরির অংশ হিসেবে বিদেশি নানা জাতের সবজি ও ফল আবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক জানান, তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কৃষকেরাও এ সবজি চাষ করছে। তাদের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। আমরা হাতে কলমে কিভাবে প্রশিক্ষণ প্রদান করা যায় সেই প্রক্রিয়া আমরা করছি, এবং তারা প্রশিক্ষণ শেষে তারা যাতে করে নিজেরা স্বাবলম্বী হতে পারে, পাশাপাশি অন্যদেরকেও স্বাবলম্বী করতে পারে, এই জন্য এই প্রকল্প কাজ করছে। জেলার দৌলতপুর সহ আরও বেশ কয়েকটি উপজেলাতে এবছর বাণিজ্যিকভাবে শীতকালীন সবজি স্কোয়াশ আবাদ করছেন কৃষকেরা। ভালো ফলন হওয়ায় লাভও পাচ্ছেন তারা, বাড়ছে আগ্রহ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মেহেরপুরে পেঁয়াজের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। সার, বীজ, কীটনাশক সহ কৃষি উৎপাদনের দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ উৎপাদন খরচ বেড়েছে বলে জানান কৃষকরা। তাই দাম কমলে পথে বসতে হবে তাদের। বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করা হলে অন্তত উৎপাদন খরচ উঠবে বলে দাবি কৃষকদের। মেহেরপুরের প্রতিনিধি আক্তারুজ্জামানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। ভালো দামের আশায় ধার দেনা করে 3 বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল গফুর। ফলনও হয়েছে বেশ ভালো, তবে পেঁয়াজ তোলা ও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
শুধু আব্দুল গফুরই নয়, দাম কম হওয়ায় উৎপাদন খরচ ওঠা নিয়ে বিপাকে জেলার অন্যান্য পেঁয়াজ চাষিরাও বলছেন, এবার সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতি কেজি পেঁয়াজে উৎপাদন খরচ পড়েছে 15 থেকে 20 টাকা। হঠাৎ পেঁয়াজের দাম কমায় মোটা অঙ্কের লোকসানের শঙ্কা তাদের। বিঘে 50,000 করে খরচ হয়েছে, এখন 20 টাকার পেঁয়াজ বেশি আমাদের কিছু থাকছে না। পেঁয়াজ আমাদের বাম্পার ফলন হয়েছে, কিন্তু পেঁয়াজ সরকার দাম দিচ্ছে না ভাই। বর্তমান বাংলাদেশের যে রকম দামটা আছে, এই দামটা থাকলে যদি বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি যদি না করে, তাহলে অবশ্যই বাংলাদেশের চাষি লাভবান হবে। ক্ষতির হাত থেকে বাঁচতে পর্যায়ক্রমে পেঁয়াজ তোলার পরামর্শ কৃষি বিভাগের। চাষিদের আমরা বলেছি যে আপনারা ধাপে ধাপে পেঁয়াজ কালেকশন করবেন, হারভেস্ট করবেন এবং ধাপে ধাপে বাজারজাত করবেন। যদি বাজার দাম কম থাকে তাহলে আপনারা সংরক্ষণ করবেন, দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করবেন। মেহেরপুরে এবছর পেঁয়াজের আবাদ হয়েছে 5,066 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,90,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। 6 বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ। এতে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। এ নিয়ে সরাসরি বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, হাসপাতাল নির্মাণ কাজ শেষ করতে কি কি উদ্যোগ রয়েছে আমাদের জানাবেন। শক্তি, আপনি যেমনটি বলছেন যে আসলে লক্ষ্মীপুর 250 শয্যা হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে 2018 সালের জুন মাসে। এটার প্রকল্প সময় ছিল 15 মাস। তো 40 কোটি টাকা ব্যয়ে এই লক্ষ্মীপুর 250 শয্যা হাসপাতালে নির্মাণ কাজ শুরু হলো। আপনার 6.5 বছরে এখনো এই কাজের নির্মাণ কাজ শেষ হয়নি। শুরুতে ঠিকাদারের কাজ শুরু করলে বিভিন্ন পর্যায়ে এই কাজ সময় বর্ধিত করতে করতে 2024 সালে 24 ঠিকাদার স্পেশাল জানিয়েছেন যে গত বছর তারা হ্যান্ডওভার করার কথা থাকলেও এখানকার যে সরকারের আর্থিক সংকটের কারণে গত বছর এই প্রকল্প থেকে 4 কোটি টাকা কেটে নেওয়ার কারণে এই কাজটি এখন বন্ধ রয়েছে। আমরা এখানকার যে সিভিল সার্জন ছিল তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই কাজটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে আর্থিক সংকটের কারণে। আমরা এখানকার যে PWD এর সাথে কথা বলেছি, এখন পর্যন্ত যে এখানে যে নির্মাণ কাজ রয়েছে, যদি এখানে 8 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় তাহলে অচিরে এই কাজটি শেষ করা হবে। আমি আপনাকে আরেকটু বলে রাখি যে লক্ষ্মীপুর 100 শয্যা হাসপাতাল যেটি রয়েছে এটি বর্তমানে এমন পর্যায়ে রয়েছে যে এখানকার যে রোগীরা রয়েছে তারা একটি বেডে 2 থেকে 3 জন করে রোগী থাকছে। এবং আমরা দেখেছি একটু আগে যখন ফুটেজ করতে গেলাম সেখানে একটি সিটে 3 জন থাকার কারণে সিটটি ভেঙে পড়েছে। এছাড়াও যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যে বারান্দা রয়েছে এবং মেঝে রয়েছে সেখানে রোগীরা গাদাগাদি করে থাকছে এবং এই গাদাগাদি করে থাকার কারণে এই লক্ষ্মীপুর সদর হাসপাতালে যেসব রোগী আসছে তারা আসলে অসুস্থ হয়ে পড়ছে। এবং আমি যদি আপনাকে আরেকটু বলে রাখি যে এই হাসপাতালে রোগী বেশি হওয়ার কারণে যে ডাক্তার রয়েছে লক্ষ্মীপুর 100 শয্যা হাসপাতালে প্রায় প্রতিদিন 350 থেকে 400 জন রোগী ভর্তি রয়েছে এবং আউটডোরে প্রায় 800 থেকে 1200 রোগী তারা চিকিৎসা সেবা নিচ্ছে। এই যে আউটডোরে যেসব রোগী চিকিৎসা সেবা নিচ্ছে তারা আসলে দাঁড়াতেও পারতেছে না এবং যে ডাক্তাররাও তারা আসলে রোগী বেশি হওয়ার কারণে তারা চিকিৎসা সেবা দিতে পারছে না। লক্ষ্মীপুর 250 শয্যা কাজ যদি 2-3 মাসের মধ্যে শেষ করে যদি এখানকার চিকিৎসা সেবা শুরু হয় তাহলে এখানকার যেহেতু শয্যার সাথে সাথে ডাক্তাররাও বৃদ্ধি পাবে এবং রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে। শক্তি, এ ছিল লক্ষ্মীপুর থেকে 250 শয্যা নির্মাণ কাজের সর্বশেষ খবর। দর্শক, বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে যশোরে বেড়েছে ফুলের বেচাকেনা, ব্যস্ততা বেড়েছে চাষিদের। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, ফুলের বেচাকেনা এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন। সুপ্তি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন আসলে বসন্ত বরণ এবং ভালোবাসা দিবস, এই দুইটা দিবসকে কেন্দ্র করে মূলত ফুলের বাজার কিন্তু জমে উঠেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, কাকডাকা ভোর থেকে কিন্তু ক্রেতারা এই যশোরের গদখালি বাজারে ফুল নিয়ে হাজির। তাজা ফুল সাজিয়ে তারা বিক্রি শুরু করেছেন। দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতারা এসেছেন, তারা ফুল কিনছেন এবং বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। তবে আজকে ফুলের দাম একেবারেই কম বলে চাষিরা আমাদেরকে জানিয়েছেন। আজকে গোলাপ ফুলের চাহিদা সবচেয়ে বেশি থাকলেও গোলাপ ফুল
মান ভেদে 1 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিক্রি হচ্ছে 6 টাকা পর্যন্ত। এতে করে চাষিরা বেশ হতাশা ব্যক্ত করেছেন। এটার কারণ হচ্ছে হঠাৎ করে গরম পড়ে যাওয়ার কারণে কিন্তু ফুল সব একবারে ফুটে গেছে, যে কারণে বাধ্য হয়ে সব ফুলই একবারে বাজারে আনতে হয়েছে, যে কারণে চাহিদা যোগান বেড়ে যাওয়ায় কিন্তু আসলে চাহিদার তুলনায় যোগান বেড়ে গেছে। এখন বাধ্য হয়ে এই ফুল তো ছেড়ে দিতে হবে, সেই কারণে কম দাম পেলেও চাষিরা কিন্তু ফুল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এদিকে রজনীগন্ধা, জিপসি, তারপরে গাঁদা কিন্তু প্রতি হাজার বিক্রি হচ্ছে মাত্র 600 টাকা করে, যা অন্যবার বিক্রি হয় 2000 টাকা করে। এবার মাত্র 600 টাকা করে বিক্রি হচ্ছে। গ্লাডিওলাস বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা করে পিস, যা সর্বনিম্ন দাম অন্যান্য সময় থাকে 20 টাকা করে পিস থাকে। চন্দ্রমল্লিকা প্রতি পিস বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা। তবে গদখালির ফুল চাষিরা জানিয়েছেন যে এবারের ফুলের লক্ষ্যমাত্রা ছিল যে 300 কোটি টাকার ফুল বিক্রি হবে, তো সেরকমটা বিক্রি হওয়ার আশা আছে, কিন্তু অন্যান্য চাষি যারা রয়েছেন তাদের ভেতরে কিন্তু হতাশার একটা ছাপ আমরা দেখতে পেয়েছি। তো আমরা আর একটু জানিয়ে রাখি যে এবছর গদখালিতে কিন্তু 620 হেক্টর জমিতে ফুলের চাষ করেছেন এবং এই চাষের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে কিন্তু লক্ষাধিক মানুষ এখানে এই ফুল চাষ করে কিন্তু আসলে জীবিকা নির্বাহ করে থাকেন। তো এবার ফুলের বাজার হঠাৎ করে পড়ে যাওয়া চাষিরা হতাশা ব্যক্ত। আপনারা কত করে গোলাপ ফুল বিক্রি করছেন আজকে? আসলে গোলাপ ফুল আমার না, গোলাপ ফুল ওনার। এটা কার? এটা এই ভাইয়ের। কত করে বিক্রি হচ্ছে আজকে? আজকে যে হিসেবে দাম হওয়ার কথা ছিল সেটা হয়নি আর কি। আমরা 2 টাকাও বিক্রি করতে পারছি না ফুল আর কি, যেগুলো কাভারের ফুল। আর লাল ফুলটা সকালবেলা আমরা বেশি 3 টাকা 2 টাকা পিস। এবার ফুলের দাম কম হওয়ার কারণ কি? ফুলের দাম কম হওয়ার কারণ হলো ঢাকার বাজারে হয়তো ফুল ব্যবসায়ীরা আগে যেরকম ভাবে কিন্তু অতিরিক্ত ফুল সেই পরিমাণে আর কি কিনতে পারছেন আর কি ফুল, এই জন্য আর কি ফুলের বাজার ডাউন। শক্তি, আপনি শুনছিলেন যে আসলে এবার কিন্তু চাষিরা সেই আকারে ফুলের দাম পাচ্ছেন না, যার কারণে কিন্তু আসলে যারা ফুল ব্যবসায়ী রয়েছেন, ফুল চাষি রয়েছেন, তাদের ভিতরে কিন্তু এক প্রকার হতাশা বিরাজ করে। এই ছিল যশোরের গদখালি ফুলের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ।